নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি চন্দ্রাবলী গঙ্গোপাধ্যায়। আপনাকে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে স্বাগত। নমস্কার তন্ময়। প্রথমে যেটা জানতে চাইবো, এই গ্রাফোলজি বিষয়টা কি? তন্ময়, গ্রাফোলজি একটি সিউডো সায়েন্স এবং হাতের লেখা যেটা আপনি বললেন অর্থাৎ হ্যান্ডরাইটিং, সেটাকে আমরা বলি ব্রেন রাইটিং। অর্থাৎ আমরা যেভাবে চিন্তা করি, আমাদের ব্রেন যেভাবে কাজ করে বা তার যেভাবে চালনা হয় আর কি, আমাদের চালনা করে, ঠিক সেইটাই ট্রান্সলেট হয়ে আমাদের হাতের মাধ্যমে হ্যান্ডরাইটিং হিসেবে আসে। কাজেই আমরা হাতে কিভাবে লিখছি সেটার থেকে আমরা জানতে পারি যে আমরা কিভাবে চিন্তা করছি। কাজেই গ্রাফোলজি যে জিনিসটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে যে এই যে কানেকশন, এই যে মিলিয়নস অফ নিউরনস যেগুলো আমাদের ব্রেনের মধ্যে অবস্থিত, সে নিউরনস গুলোই তো আমাদেরকে চালনা করে। কাজেই যেভাবে আমরা চিন্তা করি সেভাবে আমরা লিখি, আবার তার উল্টোটাও ফ্যাক্ট, যেভাবে আমরা লিখি সেইভাবে আমরা চিন্তা করি। এবার আপনি হয়তো জানতে চাইবেন তার কি মানে দাঁড়ালো। মানুষের হাতের লেখা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, মানুষের চিন্তাধারাও সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। বন্ধুরা, এবার যে বিষয়টাতে আমরা আসবো সেটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়। সেই বিষয় হচ্ছে একজন মহামানবের একটা বিতর্কিত চরিত্র। সেই মহামানবের দুটো স্যাম্পল আমি ওনার কাছে দিয়েছিলাম। একটা হচ্ছে যে ক্যাপিটাল লেটারে লেখা, একটা স্মল লেটারে লেখা। এখন আমি প্রথমে সেই স্মল লেটারের জায়গাটায় আমি আসছি, যে স্মল লেটারটা অ্যানালাইসিস করে মোটামুটি উনি কি পেয়েছেন, তারপর আমরা আপনাদের দেখিয়ে সেটাকে আরো ডিপে আমরা আলোচনা করার চেষ্টা করব। স্মল লেটার যে স্যাম্পলটা আমি দিয়েছিলাম, একজন মহামানবের লেখা, হতে পারে সে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, হতে পারে সে পলিটিক্যাল ক্যারেক্টার, হতে পারে কোনো একজন বড় খেলোয়াড়, অনেক কিছুই হতে পারে। তো স্মল লেটারের মধ্যে আপনি মোটামুটি একটু সংক্ষিপ্ত আকারে আপনি বলুন যে একটা লেখা ছিল, একটু পড়লে মনে হয় এক ধরনের প্রেম প্রস্তাব বা ডার্লিং বলে সম্বোধন করছেন এরকম ভাবে সেটা। তো সেটার মধ্যে কি মানুষটার ব্যক্তিত্ব আমরা কি পাচ্ছি বা কি ধরনের কোনো সিমটম পাচ্ছি, সেটা যদি আপনি একটু বলেন। আচ্ছা, আপনি আমাকে যে দুটো স্যাম্পলের কথা বলছেন, যারই আপনি দিয়েছেন, উনাকে আমি চিনি না, উনার আপনি ওইটা আমার কাছে রিভিল করেননি যে উনি কে। তো কাজেই আমি অ্যাজ আ নর্মাল স্যাম্পল, এবং যেহেতু হিস্টোরিক্যাল ক্যারেক্টার এখানে আমার স্কোপও ছিল না যে আমি অরিজিনালটা পাই, কাজেই আপনি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলেন, আমি তার মাধ্যমেই আমার স্টাডিটা করেছি। এবার স্মল লেটারটার থেকে আমরা একজন মানুষের, একজন ব্যক্তির সোশ্যাল প্রেজেন্স, তার ইন্ডিভিজুয়াল ট্রেটস, তার ক্যাপাবিলিটি, তার ইন্টেলিজেন্স, তার ইমোশনাল স্টেট, এরকম অনেক কিছু, হাজারো কিছু পাওয়া যায়। বিকজ প্রত্যেকটা অক্ষরের সাইজ, শেপ, স্পেস, হাইট, নানা রকম কিছু আমরা মাপছোপ করি, এবং মাপছোপের মাধ্যমেই কিন্তু নানা রকম প্যাটার্ন, যে কোনো একটা লেটার যদি আপনি ইংলিশ অ্যালফাবেটে তুলে নেন, আপনার স্যাম্পল গুলো তো ইংলিশেই ছিল, যে কোনো একটা অ্যালফাবেট যদি আপনি তুলে নেন, আপনি কমসে কম সেখানে বোধহয় 10, 15, কখনো 22, 23 ধরনের প্যাটার্নে আপনি একটা অক্ষরই লিখতে পারবেন। এফ হতে পারে, পি হতে পারে, কে হতে পারে, এর কোনো শেষ নেই। কিন্তু তার মধ্যে প্রত্যেকটার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রত্যেকটা স্টাইল যখন আপনি লিখছেন, তার মধ্যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। এবং সেখানে অনেক সময় আমরা, ধরুন যে কোনো একটা লেটারের অনেকগুলো যদি ভেরিয়েন্ট হয়, একটা স্যাম্পলে বলছি না, ইন জেনারেল যদি ভেরিয়েন্ট হয়, আমরা সেগুলোকে ক্লাব করে করে কোন ক্যাটাগরিতে পড়ে সেগুলো আমরা মাপছোপ করি। আপনি যে হিস্টোরিক্যাল ক্যারেক্টার বা যে মহান ব্যক্তির স্যাম্পল দিয়েছেন, তার স্যাম্পল আমি অ্যানালাইজ করতে করতে আমি যেন স্যাম্পলের মধ্যে ঢুকে গেছি কোথাও একটা গিয়ে। যে ক্যারেক্টার যাকে আমি পিকচারাইজ করতে পেরেছি, তিনি অসম্ভব ইন্টেলিজেন্ট ছিলেন, লেখাপড়ায়
মানে ডেফিনেটলি খুব ভালো ছিলেন। তার মধ্যে একটা খুব স্ট্রং, মানে বলবো যে ব্যক্তিত্ব তার ছিল, অত্যন্ত স্ট্রং পার্সোনালিটি। মানে উনি যে শুধু নিজেকে সেভাবে প্রজেক্ট করতেন বা চালনা করতেন শুধু তা নয়, উনার প্রভাবটা উনার আশেপাশের লোকেদের মধ্যে ছড়িয়ে গেছিল অসম্ভবভাবে, মানে সেই ক্ষমতা উনি রাখতেন। তার কারণ হচ্ছে যে উনার ক্যাপাবিলিটি ছিল সকলের সঙ্গে মিশে গিয়ে উনার যে ধ্যান ধারণা, ইডিওলজি বলুন বা উনার যে থট প্রসেস, সেটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা উনার ছিল, ডেফিনেটলি ছিল। উনি খেলোয়াড় হন কি উনি যেই হন আর কি, এছাড়া মানে অন্যদের যে অ্যাটেনশনটা ড্র করবার মতন ক্ষমতা ওনার ছিল। উনার ডিপ্লোম্যাটিক স্কিলস উনার হাতের লেখার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। ডিপ্লোম্যাটিক স্কিলস বলতে মানে ডিপ্লোম্যাটিক স্কিলস বলতে আপনি যদি মানে যেটাকে আমরা বলি ডিফারেন্ট স্ট্রেটা অফ সোসাইটি, আপনি বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রকম ভাবে আপনাকে ডিল করতে হতে পারে। মানে ধরুন আপনি একজন নর্মাল মানুষের সঙ্গে আপনি একভাবে কথা বলবেন, আপনি আবার একটা এমন জায়গাতে গেলেন যেখানে ধরুন শুধু এক্সপার্টরা বসে আছে, যে কোনো ফিল্ডেই তারা হোক না কেন, স্পোর্টস হতে পারে, মেডিসিন হতে পারে, সেখানে গিয়ে আপনি তাদের মানে তাদের লেভেলে আপনি সেই এক্সটেন্টে আপনার ব্রিলিয়ান্সটাকে প্রজেক্ট করতে পারবেন। আবার খুব সাধারণভাবে আপনি নর্মাল লোকের সঙ্গে মিশতে পারবেন। মানে এই যে ভেরিয়েশনটা বা এই যে অ্যাডজাস্ট করবার যে ক্যাপাবিলিটিটা, যে ক্ষমতাটা, সেটা কিন্তু সবাইয়ের মধ্যে থাকে না। সেটা তারই মধ্যে থাকতে পারে যে অনেককে নিয়ে একসঙ্গে চলতে পারে, যার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস গুলো আছে এবং যার মধ্যে একটা মানে আমরা এই কথাটাকে বলবো এইভাবে, মানে একটা সাংঘাতিক প্যাশন আছে কোনো কিছুর প্রতি। মানে ধরুন সে যদি কোনো খেলোয়াড় হয়, তাহলে আমি জিতবো, আমি আমার পুরো টিমকে নিয়ে জিতবো, আমি একা জিতবো না, আমি থাকবো সবাই আগে অ্যাজ ক্যাপ্টেন, কিন্তু আমি আমার পুরো টিমকে প্রত্যেককে মোটিভেট করে আমি তাদের পাশে থেকে 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 বিভিন্ন সময় তাদেরকে মোটিভেট করে, তাদেরকে নানা রকম ভাবে ইন্সপায়ার করে, এক্সাম্পল দিয়ে, সাপোর্ট দিয়ে আমি চেষ্টা করব। আবার যে ধরুন অথরিটি, আমি একটা স্পোর্টসম্যানেরই এক্সাম্পল নিলাম, যারা ধরুন স্পোর্টস অথরিটি, সেখানেও গিয়ে কিন্তু আমি এদের হয়ে কথা বলবো, সেখানেও যদি আমি দেখি কিছু অন্যায় হচ্ছে আমি কিন্তু রুখে দাঁড়াবো। মানে এটা শুধু যে ট্যালেন্ট থাকলে হয় না, এটার জন্য যেটা দরকার সেটাকে বলে অ্যাকচুয়ালি বলা হয় প্যাশন, অতটা প্যাশন থাকবে। আচ্ছা, উনার আমার মনে হলো হাতের লেখা থেকে যে কোথাও একটা ধরুন কালচার, মিউজিক, ট্রেডিশনের প্রতি একটা উনার একটা মানে ভালোবাসা ছিল বা পছন্দ করতেন। উনার হাতের লেখা সাজেস্ট করছে যে কখনো কখনো উনি ওনার কাজের মধ্যে বা যে কোনো পরিস্থিতিতে হয়তো উনি কিছু হামিং করতেন আর কি, মানে করে কিছু হয়তো উনি গান হতে পারে বা কোনো একটা পার্টিকুলার জিনিস, মানে এই দিকে উনার একটা ঝোঁক ছিল। উনি গায়ক কিনা সেটা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে উনার সেদিকে একটা ঝোঁক ছিল, এটা আছে। এছাড়া যেটা আমি উনার সম্বন্ধে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি খুব দৃঢ় ছিলেন আর কি। মানে উনি বেসিক্যালি উনি ওনার পরিবার, দেশ, মানে উনি মাদারল্যান্ড যাকে আমরা বলি, মানে মায়ের যে জায়গাটি, মাতৃস্থানীয় বা মায়ের জায়গা বা পরিবার, এর দিকে কিন্তু উনার একটা খুব স্ট্রং অ্যাফিনিটি ছিল। কারণ ওনার হাতের লেখা এটা সাজেস্ট করছে একটা সময় উনি ফ্যামিলির কাছে ছিলেন, একটা সময় উনি ফ্যামিলি থেকে দূরে ছিলেন, আবার উনি সময়ের সঙ্গে সঙ্গে ফ্যামিলির কাছে এসেছেন। এবং ওনার যে অ্যাকচুয়ালি আমরা কি করি দেখুন, আপনি যে স্যাম্পলটা দিয়েছেন, যদিও সেটা একটা রোম্যান্স সাজেস্ট করছে, আমরা অ্যাজ গ্রাফোলজিস্ট আমরা কন্টেন্টটা পড়ি না, আমরা স্টাইলটা দেখি লেখার, নাহলে তো আমি সেই কন্টেন্টটা পড়ে অন্য অনেক ইনফারেন্স ড্র করতে পারবো, কিন্তু সেটা আমার কাজ নয়। কিন্তু যদি সেই লেখাটা ফর আ মোমেন্ট যদি আপনি সেই লেখাটাও দেখেন, সেখানেও কিন্তু কোথাও একটা বলছে যে আই লাভ মাই কান্ট্রি, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার দেশ, এবং সেটা কিন্তু ওনার হাতের লেখার মধ্যে দিয়েও চলে আসছে। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখা যাচ্ছে যে উনি আননোনটাকে এক্সপ্লোর করার মতন উনার, মানে উনি যদি কোনো এক্সপ্লোরার হয়ে থাকেন তাহলে উনার আননোনকে এক্সপ্লোর করবার যে সাহসটা সেটা ছিল। মানে একটা এমন একটা আনফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, নতুন একটা আননোন একটা পরিস্থিতি, স্টেজ বা বিভিন্ন জায়গায় যেখানে উনি হয়তো নট শিওর যে ওখানে সবাই উনাকে সাপোর্ট করবে, সেইরকম জায়গাতেও কিন্তু উনি গিয়ে নিজেকে দাঁড় করাতে পারেন। যার জন্য আমি বললাম যে উনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি শুধু যে নিজের লোকেদের মধ্যে পপুলার বা নিজের লোকেরাই তাকে পপুলার করে রেখেছে তা নন,
উনি নিজের মধ্যেই মানে একজন এতই বড় একজন হিরোইক পার্সন, মানে যাকে আমরা বলি একজন লায়ন হার্ট, মানে আমি সবাই আগে গিয়ে দাঁড়াবো, সেটা তার সে যে কোনো তার ফিল্ড হতে পারে। কাজে এই প্যাটার্নস গুলো উনার এখান থেকে এসেছে। উনি সম্ভবত উনি সকলের কথা শুনতেন, অনেকের কথা উনি জানতেন, কিন্তু উনি উনার কিছু লোক থেকে থাকবেন যারা উনার বিশ্বস্ত, মানে উনি যখন ট্রাস্ট করতেন, উনি ইউজ টু বি ব্যাকড বাই লজিক। উনার হি ওয়াজ ইমোশনাল, কিন্তু উনার ইমোশনটা উনার লজিককে কোনোদিন ওভাররাইড করেনি। এটা উনার হাতের লেখা সাজেস্ট করছে যে উনি যেটা করতেন সেটার মধ্যে একটা লজিক থাকতো, বা সেটার মধ্যে একটা ওয়েল থট থ্রু, আমরা বলি না যে কোনো কিছু করার আগে ভালো করে সেই জিনিসটা বিবেচনা করে কিন্তু আবার সেই রিস্কটাও নেওয়া হবে। আমি বিবেচনা করলাম যে না বাবা এটা রিস্কি প্রজেক্ট, থাক করবো না, তা নয়। মানে সেই জিলটা ওনার মধ্যে ছিল, যেখানে উনি এগিয়ে যেতে পেরেছেন, যে কোনো ফিল্ডে সেটা হোক না কেন। কিন্তু সেই দৃঢ় ব্যাপারটা, ডিটারমিনেশন ব্যাপারটা, ডিসিপ্লিন বলুন, বা সব থেকে যেটা আমি দেখি টিম ওয়ার্ক, ইউনিটি, এই কোয়ালিটি গুলো অবশ্যই ওনার মধ্যে ওয়েল প্রজেক্টেড। আপনি একটা জায়গায় বলছেন যে আননোনের শব্দটা একটু বললেন, যে এই আননোন শব্দটা আননোন জায়গার কথা বললেন, যে আননোন জায়গায়, সেটা কি আননোন জায়গায় গিয়ে এই ব্যক্তিত্ব যার হাতের লেখা স্মল লেটারে লেখা, সে কি আননোন জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারছে না পারছে না? এরকম ধরনের ব্যক্তিত্ব খুব একটা সব জায়গায় নিজেকে মানাবে সেটা এক্সপেক্ট করা যায় না। মানে আননোন জায়গা বলতে আমি বলছি যে একটা নতুন কিছু এক্সপ্লোর করা, নতুন একটা জায়গায় যাওয়া, পুরোপুরি এটা না জেনে যে ওখানে আমাকে সবাই অভ্যর্থনা জানাবে বা সবাই ওয়েলকাম করবে, নাও হতে পারে। কিন্তু ওই রিস্কটা যদি উনি যদি লজিক্যালি উনার থট প্রসেসে, বা উনি এতই ইন্টেলিজেন্ট ছিলেন, উনি যখন উনার ইন্টেলিজেন্স দিয়ে কোনো একটা আননোন কিছু এক্সপ্লোর করতে গেছেন বা মনে করেছেন, তখন উনি সেটা করেছেন। উনি ওনার টিমকে সেভাবে তৈরি করেছেন, উনি ওনার আশেপাশের লোককে সেভাবে তৈরি করেছেন, এবং কখনোই উনার মনে হয়নি যে না ওখানে বাবা আমি যাব না, আমার ভেতরে কোনো ইতস্ততা বোধ আছে, কি আমি পেরে উঠবো না, বা আমার লোকজন পেরে উঠবে না। মানে এই মনোভাব উনার মানে প্রায় না থাকার মতোই, মানে প্রায় নেই ধরে নিন। মানে একটা ছোট্ট টিম নিয়ে ধরুন খেলার মাঠে নেমেছি, আমার অপোনেন্ট টিম একটা বড় টিম, তারা একটা বড় ফ্যান ফলোইং এর সঙ্গে এসছে, তারা অনেক বেশি ট্যালেন্টেড, তাদের রিসোর্স অনেক বেশি, তাদের ট্রেনিং অনেক বেটার, কিন্তু তারা ওখানে আছে বলে যে আমি তাদের সঙ্গে খেলতে নামবো না, এই ভয় যদি আমি হেরে যাই, এই মাইন্ডসেট উনার ছিল না। উনি দুটো জিনিসে বিশ্বাস করতেন, একটা হচ্ছে আমি সেই রিস্কটা নেব, আই উইল এক্সপ্লোর, এবং এট দ্য সেম টাইম আমি আমার লোকজনকে সেভাবে প্রিপেয়ার করব, আমি আমার টিমটাকে সেভাবে তৈরি করব যাতে তারাও সেভাবে এগোতে পারে। সো উনি ওটাই ওনার সব থেকে বড় যেটা কোয়ালিটি, যে উনি যে নিজের ইন্টেলিজেন্সটা, নিজের ক্ষমতাটা, নিজের সবকিছু যে শুধু নিজের মধ্যে আঁকড়ে বসে থাকতেন তা নয়। যেটা আমি আপনাকে শুরুতেই বললাম যে উনি কিন্তু উনার ইন্সপিরেশন, মোটিভেশন, বা সেই যে প্রিপারেশন ব্যাপারটা, যেটা ওনার টিমকে দেওয়ার কথা, ওনার আশেপাশের লোকজনকে দেওয়ার কথা, মানে তাদেরকে যে কোনোভাবে ইন্সপায়ার করা, সেটা উনি ডেফিনেটলি মানে করার ক্ষমতা রেখেছেন আর কি। আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবণতা আছে যে আমরা যেটা নই সেটাকেই আমরা প্রকাশ করতে চাই। ওকে, এরকম নানান ভাবে আমরা প্রকাশ করতে চাই, অনেকে, সবার না বলছি। কোথাও কি আপনার মনে হচ্ছে যে কথাগুলো আপনি যেহেতু বললেন, কান্ট্রির কথা বললেন, আবার কন্টেন্টটা দেখলে আমাদের মনে হচ্ছে যে একটা রোম্যান্সের বিষয় মনে হচ্ছে, যেটা উনি বলছেন সেটা কি উনি বিশ্বাস থেকে বলছেন, নাকি এর মধ্যেও যেটা আপনি প্রথমে বললেন যে ডিপ্লোম্যাট কথাটা আপনি বললেন, ডিপ্লোম্যাটিক কিছু রয়েছে? ওটা ঠিক এই স্যাম্পল সাইজ অনুসারে এতটা ক্ল্যারিটি আমি পাবো না, কারণ সেখানে তাহলে আমাকে আরো কিছু, কারণ এটা একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে লেখা। এবার ডিপ্লোম্যাসি জিনিসটাকে যেখানে আমার ব্যবহার করার কথা বা উচিত সেখানে আমি ব্যবহার করব, সেটাই কিন্তু একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি করে থাকবেন। কাজে আমার ধারণা উনি যদি এমন কেউ হন, তাহলে হয়তো উনি সেইভাবে সেটাকে ব্যবহার করেছেন। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন যে এখানে উনি কতটা নিজের মানে নিজেকে
কারেক্টলি বা ট্রুলি প্রজেক্ট করছেন আর কতটা হয়তো ওনার ডিপ্লোমেসি, সেটাতে আমি বলবো যে হয়তো উনি যেহেতু খুব মানে ডিটারমিনেশন নিয়ে খুব ডিটারমিন ভাবে উনি একজন ব্যক্তি, উনি খুব একটা যে নিজেকে অন্যভাবে প্রজেক্ট করবেন তা হয়তো না। তবে দেখুন পরিস্থিতি অনুসারে মানুষ কিভাবে নিজেকে প্রজেক্ট করবে ফর দ্য লার্জার বেনিফিট, সেটা একটা আলাদা জিনিস। ফর এক্সাম্পল আমি আপনাকে অন্য একটা ভাবে এক্সাম্পল দিচ্ছি। একটা হাঁস যখন, এটা আপনি নিশ্চয়ই এই পার্টিকুলার প্রবন্ধটা বা এটা হয়তো আপনি জানেন, যে সে যখন জলের মধ্যে সাঁতার কাটছে, সে যখন দেখছে যে কেউ তাকে অ্যাটাক করতে আসছে, তখন সে তার পাটাকে ম্যাক্সিমাম, পা দুটো ম্যাক্সিমাম স্পিডে সে চালানোর চেষ্টা করে তার প্রাণটা বাঁচানোর জন্য। কিন্তু সে ওপরে কিন্তু তাকে দেখে কেউ ভাববে যে ও স্মুথলি এগিয়ে চলে যাচ্ছে, তার নিচের কিন্তু প্রিপারেশনটা কেউ দেখতে পাচ্ছে না। কারণ সেটা জলের নিচে, কিন্তু সে কিন্তু তার প্রাণটা বাঁচাচ্ছে। কাজেই মানুষ অনেক সময় কিছু পরিস্থিতিতে নিজেকে এমন ভাবে প্রজেক্ট করতে পারে যে আমি ঠিক আছি। ধরুন আর্মিতে, আমি আপনাকে আর্মির এক্সাম্পলটা এখানে সব থেকে আমার মনে হয় প্রযোজ্য। একজন আর্মির ক্যাপ্টেন বা একজন আর্মির সিনিয়র যিনি কমান্ডার, তিনি একটা ফ্রন্টে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে তার সোলজাররা দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত তার একটা গুলি লাগে। মানুষ তিনি তো যতই ট্রেন্ড হোক, যতই স্ট্রং হোক, যাই হোক, তার যে যন্ত্রণা, বেদনা, কষ্ট, হয়তো গুলিটা এমন জায়গায় লেগেছে, উনি হয়তো জানেন যে উনি হয়তো যতক্ষণে পাহাড় থেকে নেমে উনি হাসপাতালে আসবে হয়তো ওনার প্রাণটা আর বাঁচবে না। কিন্তু সেই সময় হা হুতাশ না করে উনি কিন্তু নিজেকে প্রজেক্ট করছেন। আমরা নর্মালি যেটা জেনে থাকি বা দেখি যে এগিয়ে যাও তোমরা, আমি আছি তোমাদের সঙ্গে, তোমরা এভাবে এগিয়ে যাও, সেই অবস্থাতেও কিন্তু উনি গিয়ে লড়াই করছেন। তখন কি আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে উনি কি নিজেকে ঠিকভাবে প্রজেক্ট করছেন? মানে উনার যে ভেতরের পরিস্থিতিটা সেটাকে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? অবভিয়াসলি নট। কিন্তু যেটা উনি করছেন সেটা কি উনি ঠিক করছেন? অ্যাবসলিউটলি ইয়েস। কারণ উনি যদি ওইভাবে নিজেকে তখন প্রজেক্ট না করেন, উনার টিম যাকে উনি লিড করছেন তাদেরকে যদি উনি সেই মোটিভেশনটা না দেন, তাহলে কিন্তু টিম তখনই একটা সার্টেন এক্সটেন্টের কিওস সেখানে তৈরি হওয়ার চান্স থেকে যায়। কাজেই অ্যাজ এ লিডার উনার যে রেসপন্সিবিলিটি, উনার যে ক্ষমতা এবং উনার যেটা মেইন দায়িত্ব পুরো টিমটাকে লিড করার, সেজন্য কিন্তু উনাকে সেভাবে প্রজেক্ট করতে হবে। আরেকটা হিস্টোরিক্যাল এক্সাম্পল, যেহেতু হিস্ট্রির একজন ক্যারেক্টারকে নিয়ে আমরা আলোচনা করছি, হয়তো আপনি তার সম্বন্ধে পড়েছেন বা দেখেছেন, স্পার্টাকাস। আপনি স্পার্টাকাসের সম্বন্ধে যদি দেখেন, রোমান যিনি ছিলেন যোদ্ধা, আপনি দেখবেন যে স্পার্টাকাস যখন খুব মানে গুরুতরভাবে জখম হন যুদ্ধে, তখন তার পুরো টিম মানে তার পুরো আর্মি তাকে দেখে বলে, স্পার্টাকাস এক্ষুনি এই তীর এবং যা উনার যা মানে উন্ড ছিল, মানে উনি ক্ষতবিক্ষত হয়ে গেছিলেন, যে আপনার শরীরটাকে আগে দেখতে হবে, আপনি আমাদের লিডার, আপনি আমাদের কমান্ডার, আপনার কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচবো? তখন দুটো অপশন ছিল। একটা অপশন হচ্ছে সেই তীরটাকে বার করে দিতে, একদম বুকে লেগেছিল সেই তীরটা সেখান থেকে বার করে, তার প্রচুর ব্লিডিং হবে এবং তার থেকে উনি দুর্বল হয়ে কিছুদিন হয়তো অজ্ঞান হয়ে থাকবেন, কিন্তু উনি আস্তে আস্তে আবার সেরে উঠবেন, তারপরে উনি ওনার টিমকে লিড করবেন। কিন্তু যুদ্ধ চলছে এদিকে। আরেকটা অপশন ছিল যে তীরটা ওইভাবেই থাকবে, উনি বাঁচবেন না। উনি তখন বিবেচনা করে দেখলেন যে আমি যদি এই তীরটাকে বার করে, যদি নিজের বাঁচাটাই যদি আমার প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু আমি যে স্টেটে চলে যাব, আমি আর উঠে যুদ্ধ তো করতে পারবো না, আমার পুরো আমার মানে আর্মি, আমার এরা কিন্তু হেরে যাবে। তখন উনি কি করলেন? তখন উনি সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য উনি যেটা করলেন, উনি কাউকে কিছু জানালেন না, শুধু উনার একদম যারা ক্লোজ তারা ছাড়া কেউ জানতো না, উনি সে তীরটাকে বার করতে দিলেন না। উনি শুধু তাদের বললেন যে সকালে যদি দেখো যে আমি আর বেঁচে নেই, আমায় শুধু আমার ঘোড়ার উপরে বসিয়ে দিও, এমন ভাবে যাতে আমি পড়ে না যাই। এবং উনি সেই অবস্থাতে বেশিক্ষণ ওনার প্রাণ আর থাকলো না, মানে পরের দিন কোন একটা সময় ওনার প্রাণ চলে গেছে, ওনাকে সেভাবেই বসিয়ে রাখা হলো। উনি ঘোড়াতে ওইভাবেই বসতে বসতে, মানে হয়তো মানে আমি জানি না ঠিক কোন সময় ওনার মৃত্যু হয়েছে, তবে এটুকু বলতে চাইবো যে যুদ্ধ চলাকালীন একটা সময় ওনার মৃত্যু ঘটে গেছে। তখন কিন্তু ওনার সৈনিকরা মানে লড়ে যাচ্ছেন, এই দেখে যে ওনার হাতে সেই ইয়ে রয়েছে, ওনার ওয়েপন রয়েছে এবং উনি ঘোড়ার পিঠে চড়ছেন, তারা যুদ্ধ করে চলেছে, ওনার ঘোড়াটা কিন্তু একটা ডিরেকশনই চলছে, কারণ উনি মৃত, তখন উনি জীবিত নন। কিন্তু লাস্টে এটাই হয় যে সেই ওনার সৈনিকরা কিন্তু সেই যুদ্ধটা জিতে যায়, শুধু এই ভরসায় যে আমাদের
যিনি লিডার, আমাদের যিনি কমান্ডার, উনি বেঁচে আছেন, উনি রয়েছেন, উনার জন্য আমরা লড়াই করছি। তাদের মনোবল ভাঙেনি, কিন্তু যুদ্ধ থেমে যায়, শেষ হয়ে যায়, উনার ঘোড়াটা চলতেই থাকে, তো চলতেই থাকে, তো চলতেই থাকে, এবং ওনার মৃতদেহ সে ঘোড়ার উপরে এই বসা অবস্থাতেই চলতে থাকে। কাজেই প্রজেক্ট করাটা কোন পরিস্থিতিতে কে কিভাবে প্রজেক্ট করছে সেই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। একটু লম্বা উত্তর দিয়ে দিলাম, কিন্তু এইটুকুই বলার চেষ্টা করছি যে কেউ যদি নিজেকে, তার ইন্টেনশন ঠিক নয় কিন্তু সে নিজেকে প্রজেক্ট করছে যে আমার ইন্টেনশন খুব ভালো, সেটা হচ্ছে একটা ফ্রড, সেটা ঠিক নয়, ইনসিনসিয়ারিটি। কিন্তু কেউ প্রজেক্ট করছে নিজেকে এমন ভাবে, কারণ তাকে সে জানে যে আমার উপরে অনেকে ডিপেন্ডেন্ট, আমাকে নিজেকে এইভাবে তুলে ধরতে হবে যাতে বাকিরা আমাকে থেকে ইন্সপিরেশনটা পায়, তারা সেই মোটিভেশনটা পায়, তাহলে সেই প্রজেকশনটা একেবারেই মানে একদম অ্যাপ্রিসিয়েটেড এবং হওয়া উচিত না। আপনি বললেন না যে ব্রেন থেকে গ্রাফোলজির জায়গাটা, আমি সেটাই জানতে চাইছি যে আপনি একটা কথা বললেন যে লিডারশিপ, লিডার মানে হাতের লেখাটার মধ্যে আপনি একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা পেয়েছেন, মানে এই হাতের লেখার মধ্যে। আমি অবাক হচ্ছি যে মানে কিভাবে এতটা অ্যাকিউরেট মিলে যাচ্ছে একটা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে, সেটা আমি শেষের দিকে আসবো যখন আলোচনা করছি, কিভাবে যে মিলে যাচ্ছে আমি বুঝতে পারছি না সেটা। যাই হোক, এবার আমরা একটু মানে ওই ক্যাপস মানে ক্যাপিটাল লেটারের মধ্যে আপনি যেটা পেয়েছেন একটু আগে একটু বলুন, যে আপনি যেটা আমাকে আগে বলছিলেন যে ক্যাপিটাল লেটারে লিখলে আপনাদের একটু মানে অ্যানালাইসিস করতে মানে স্মল লেটারের থেকে স্কোপটা একটু কম। ক্যাপিটাল লেটার অনেক কিছু মানে সাজেস্ট করে, যেরকম দেখুন ক্যাপিটাল লেটারটা একটা নর্মাল স্যাম্পলের মধ্যে আপনি এমনি পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটা মানে ইংরেজি স্যাম্পলে প্রত্যেকটা প্রথম লাইনের প্রথম অক্ষরটাই ক্যাপিটাল। কাজে ক্যাপিটালটা আমরা নর্মালি ওই স্মলের সঙ্গে আমরা পড়ে নিই। ক্যাপিটালটা বেসিক্যালি একটা সার্টেন ডিরেকশন দেয়। ক্যাপিটালটা মোস্টলি দেখায় যে যিনি রয়েছেন, মানে আমরা যেটা ইনার ক্ষেত্রে পেয়েছি এই হিস্টোরিক্যাল ক্যারেক্টারের ক্ষেত্রে, যে উনি যেটাকে আমরা বলি হিয়ার অ্যান্ড নাও, মানে উনি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিশ্বাসী। এখন মানে এখন এটা নিয়ে আমরা চিন্তা করি, কথা বলি, এখন তারপরে অ্যাকশন, তার মধ্যে প্ল্যানিং থাকবে, তার মধ্যে প্রিপারেশন থাকবে, তার মধ্যে রিসোর্স সোর্সিং সবকিছু থাকবে, কিন্তু এখন আমি আজ থেকে 2 বছর পর গিয়ে ওটা করব, সেটা উনার হাতের লেখায় অন্তত নেই। কাজেই ক্যাপিটালটা বলছেন, হ্যাঁ মানে ক্যাপিটাল বলছি, এবং তার সঙ্গে দেখুন এটা না কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট থেকে বলা যায় না, আমরা জোন গুলো দেখে থাকি, লেখার মধ্যে আপার জোন, মিডল জোন, লোয়ার জোন তিনটে হয়, এবং অ্যালফাবেটস গুলো সেভাবে ভাগ করা থাকে। ক্যাপিটালের ক্ষেত্রে আমরা মোস্টলি মিডল জোন আর আপার জোন পাই। মানে ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা জি লিখছেন আপনি, জি এর মাঝখানটা মিডল জোনে আসছে, যে লুপটা নিচে আসছে, আপনি যদি অ্যালফাবেটস গুলোর মাঝখানে যদি এরকম দুটো দাগ টেনে দেন, তাহলে আপনি আপার জোন, মিডল জোন, লোয়ার জোনটা আপনি ওখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারবেন। এবার ক্যাপিটালের আমরা নর্মালি মিডল জোন আর আপার জোনটাই পাই, লোয়ার জোনটা মিসিং হয়ে যায়, কাজে লোয়ার জোনের স্টাডিটা স্কোপটা ন্যাচারালি কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যাপিটালের থ্রুতে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি, যে ধরুন ক্যাপিটালের মধ্যেও কেউ কেউ ক্যাপিটালের ওই শব্দের প্রথম যে অক্ষরটা সেটা আরো বড় লেখে বাকিগুলোর থেকে, আচ্ছা, সেটার একটা কনোটেশন থাকতে পারে। ইনার ক্ষেত্রে সেটা দেখিনি, ইনার ক্ষেত্রে মোটামুটি মিডল জোন ডমিনেন্স আমি দেখেছি। ডমিনেন্স বলতে ডমিনেন্সের তো অনেক শেড আছে। ডমিনেন্স মানে হচ্ছে যে আমরা পুরো স্যাম্পলের প্রত্যেকটা অক্ষর মেজারমেন্ট হয়, তার অ্যাঙ্গেল, তার সাইজ, তার স্ল্যান্ট, তার মানে এবং সেগুলোতে কি বেসলাইন সবকিছুই মানে আমরা চেক করি আর কি। তো সেখান থেকে দেখতে গেলে দেখা যায় যে মোস্টলি ওনার লেখাগুলো মিডল জোনের মধ্যে আসে, যেটা আমরা দেখেছি। মানে আমরা একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, তো আমরা একটা ওয়ার্ড বা একটা লাইন বা একটা সেন্টেন্সের উপর নির্ভর নই, পুরো স্যাম্পল আমরা যতটা পাই সেটা পুরোটা স্টাডি করা হয়, এবং সেই স্টাডিটা সময় সাপেক্ষ। অ্যাঙ্গেল আমরা প্রোট্রাক্টর নিয়ে, হ্যান্ড লেন্স, প্রোট্রাক্টর সব পুরো জিওমেট্রি বক্স নিয়ে আমরা বসি, প্লাস অন্যান্য টুলস তো থাকেই। কাজেই সেইগুলোর অর্থে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে উনি বেসিক্যালি একজন মানে প্রেজেন্ট মানে অ্যাকশন ওরিয়েন্টেড ছিলেন, যে আমি এখন আমার কাজটা এক্ষুনি করব, এটা ছিল। আবার কিছু কিছু জিনিস আমরা যেগুলো দেখি, যেমন ধরুন লাইনগুলো, বেস লাইনগুলো দেখি, সেখানে বেস লাইনে পার্থক্য আছে, যার জন্য আমি শুরুতে যখন দেখছিলাম কোন একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছিল যে দুটো কি একই ব্যক্তির লেখা, এই প্রশ্নটা আমার মনে জেগেছিল। তারপর আমার এটা মনে হলো যে যদিও আমি সামঞ্জস্য পাচ্ছি, কিন্তু কিছু কিছু আমি ডিফারেন্সও পাচ্ছি, তখন আমি
এবার আপনি যদি আমাকে, আপনি অবশ্যই আপনার এন্ডে দেখেই একজন ব্যক্তির দুটো স্যাম্পল দিয়েছেন, তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে একই ব্যক্তির যদি হয় তাহলে সেটা ডিফারেন্ট স্টেজ অফ লাইফের দুটো লেখা। দুটোর মধ্যে বেস লাইনের ফারাক আছে, স্লান্টের ফারাক আছে, দুটোর মধ্যে আপনার কি বলবো, আমি যদি স্যাম্পল গুলোকে দেখি তাহলে দুটোর মধ্যে আমি পাবো যে যে ধরনের ধরুন ইন বিটুইন ওয়ার্ড গ্যাপ বা মার্জিনের যেটাকে আমরা ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে ধরি, কিছু কিছু জায়গাতে গ্যাপস আছে বা আলাদা আছে। আমি গ্যাপ বলবো না, আমি বলবো আলাদা। মানে রানিং এর যে স্যাম্পলটা এবং ক্যাপিটালের যে স্যাম্পলটা, দুটো স্যাম্পল দুটো সময়ের লেখা ইন্ডিকেট করছে একই ব্যক্তির। হ্যাঁ, একই ব্যক্তির, কারণ আমি কিছু কিছু এর মধ্যেও অক্ষর পেয়েছি যেগুলোর মধ্যে সিমিলারিটি আমি পেয়েছি। সো দের ইজ প্যারিটি। আবার দুটো স্টেজে লেখা আছে বলে হয়তো কিছু কিছু ডিফারেন্সেস আছে। তবে আমার রানিং এর স্যাম্পলের থেকে অনেক বেশি আউটপুট আমি পাবো। কাজে আমরা মানে ক্যাপিটাল লেটার্সে একটা সার্টেন জায়গা অবধি আমরা পড়াশোনা করবো। সো টু বি ভেরি ফেয়ার অ্যান্ড অনেস্ট, আমি ক্যাপিটালের কিছুটাই আমি দেখেছি, আমি মোস্টলি দেখেছি যেটা রানিং সেখান থেকে, কারণ সেখান থেকে আমার স্টাডির ধরুন যে রেজাল্ট বা আউটপুট সেটা আমি অনেক বেশি অ্যাকিউরেটলি পাচ্ছি। আরো একটা কারণ সেটা হচ্ছে যে দেখুন, হাতের লেখার যে আমরা স্যাম্পলটা দেখি, মানে যতটুকু আমি আপনাকে বলতে পেরেছি, ইট ইজ অন দ্য বেসিস অফ স্ক্রিনশট এন্ড প্রিন্ট আউট। কাজে প্রিন্ট আউট যখন আপনি দেখবেন পুরো জিনিসটাই তো একটা ফটোর মতো, তো সেখানে তো কিছুটা ওটা ছড়াবে, ব্যাপারটা ইঙ্কটা ছড়িয়ে গেছে, কিছু কিছু জায়গায় হিজিবিজি কাটা রয়েছে। এবার এই যে হিজিবিজি ক্যাপিটালটা বলছেন, ক্যাপিটালটাতে আপনি দেখুন এই স্যাম্পলের মধ্যে রয়েছে, এই যে হিজিবিজি কাটাটারও কিন্তু একটা রেলেভেন্স আছে। যে কি রেলেভেন্স? এটা মোটামুটি আপনার মানে একটা ইমোশনাল নিয়ে বোঝায়, যে যেটা ডমিনেন্স হচ্ছে অ্যাঙ্গার, ইমপেশেন্স, এই জিনিসগুলোকে বোঝায়। আচ্ছা, এখানে দেখুন এই স্যাম্পলটা আপনি আমাকে দিয়েছেন, তো এই স্যাম্পলটার মধ্যে আমরা কিছু কিছু জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেগুলো হচ্ছে যে যেমন ধরুন উনার যে লেখাটা, সেই লেখাটা যে জোনে আছে সেই জোন অনুসারে উনি একজন ব্যক্তি যিনি অ্যাকশন ওরিয়েন্টেড, মানে উনি কোনো কিছু স্থির করলেন, কোনো কিছু উনি আলোচনা করলেন, ব্যবস্থা করলেন এবং সেটা উনি অ্যাকর্ডিংলি অ্যাকশনে চলে যেতে চান। মানে সেই প্ল্যানটাকে উনি পরের জন্য রেখে দেবেন, ভবিষ্যতের জন্য, তেমন উনার নয়। সেটা উনার লেখার জোন থেকে আমরা বুঝতে পারি। বেশ। আচ্ছা, এখানে যখন আমরা কিছু কিছু জিনিস দেখুন, আমি সার্কেল করেছি, এখানে আই সার্কেল করেছি, বা কয়েকটা আমি লেটার এখানে আলাদা করে সার্কেল করেছি। এই লেটার গুলো প্রজেক্ট করছে যে উনার যে মায়ের প্রতি, যেটা আমি আপনাকে একটু আগেও বলছি, মা, মাদারল্যান্ড, মাতৃ মানে তুল্য এমন কোনো ব্যক্তি, তাদের প্রতি উনার একটা ভীষণ ভালোবাসা, একটা আস্থা, একটা বিশ্বাস, একটা মানে উনি ভীষণভাবে কানেক্টেড আর কি। মানে সেটা কি ক্যাপসের মধ্যে বোঝা যাচ্ছে? ক্যাপসের মধ্যে দেখুন, আপনি দেখুন এই পুরো লেখাটা আপনি দেখুন যেভাবে উনি লিখেছেন, এর মধ্যে আপনি দেখুন এর মধ্যে ছোট বড় আছে কিছুটা, আবার এখানে হঠাৎ করে এসে আইটা দেখুন সবকটার থেকে বড়। আইটা কিন্তু অন্যভাবে লেখা। ক্যাপিটালে যেরকম আমরা আই লিখি, কিভাবে আই লিখি আমরা এইভাবে একটা দাগ দিয়ে ওপরে নিচে আমরা লিখি, তাই তো? এখানে আইটা কিন্তু অন্যরকম আছে। তারপরে যেমন ধরুন এখানে ক্যাপিটালের মধ্যে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে অ্যাম্বিশন। একজন মানুষ কতটা অ্যাম্বিশাস হতে পারে, মানে তার দূরদৃষ্টির সঙ্গে সঙ্গেও তার যে মানে একটা ইচ্ছে বা তার প্রবণতা যে একটা কোনো কিছু অ্যাচিভ করার, সেই অ্যাম্বিশনটা উনার কিছু কিছু অক্ষরে বোঝা যায়, যে অক্ষরগুলোর অ্যাঙ্গেল গুলো উপরে, আমরা তো এই অ্যাঙ্গেল গুলো মেজার করি, তো কাজে সেই অ্যাঙ্গেল গুলোর মাধ্যমে কিন্তু সেটা বোঝা যায়। আবার এর সঙ্গে সঙ্গে অনেকগুলো জায়গাতে দেখুন আপনি এখান থেকে এই লাইনগুলো যে উনি লিখেছেন, আস্তে আস্তে এটা প্রত্যেকটা স্ল্যান্ট করে করে এইভাবে চলে এসছে, এটা যে আবার এইভাবে গেছে, মানে এটা ঢালু হয়ে যাচ্ছে, একটা জায়গাতে ঢালু হয়ে যাচ্ছে। তো এবার ঢালু হয়ে যাওয়াটা, এটা হয়তো এমন একটা সময় লেখা যেই সময়টাতে উনি উনার বাড়ি পরিবার বা সকলের থেকে হয়তো কিছুটা ডিস্টেন্সে ছিলেন বা তাদেরকে মিস করছিলেন। এবার সেই জিনিসটা এখানে সম্ভব আর কি। এটা অরিজিনাল স্যাম্পল না, তাই আমি পুরোটা আপনাকে সেভাবে অতটা ডিটেলে বলতে পারবো না এবং বলা উচিতও নয়, কিন্তু যতটুকু আমি আপনাকে মানে যেটা আমি দেখতে পাচ্ছি ওয়ান শটে, সেটা আমি আপনাকে বলছি। এখানে কিছু কিছু জায়গায় এটা ওভার রাইটিং হতে পারে বা ইঙ্ক লিক হতে পারে,
বা এমন এখানেও অনেক কিছু একটা লিখেছেন, তারপরে নিচে কাটা, তারপরে সেটা আবার একটা উপরে কিছু এখানে ওভাররাইটিং করা, কিন্তু এটা প্রিন্ট আউটের জন্য আমরা পড়তে পাচ্ছি না। প্রিন্টটা ঠিক থাকলে সেটা আমরা বুঝতে পারতাম। আচ্ছা, উনার বেসিক্যালি এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার দেখুন উনি কিভাবে এই যে হি, এখানে এইচটা একভাবে লিখেছেন, আবার ইটা আবার অন্যরকম ভাবে লিখেছেন, মানে দুটো ডিফারেন্ট প্যাটার্নে এখানে ওনার লেখা। মানে এটা কি ওনার মানে স্টেট অফ মাইন্ড, এটা ওনার তখনকার স্টেট অফ মাইন্ড হতে পারে। মানে যেই সময়টাতে উনি লিখেছেন সেই সময়টাতে হয়তো উনি দূরে ছিলেন একটু। আবার দেখুন আপনি মানে কিরকম ভেরিয়েশন আছে কিছু কিছু জায়গায়। ধরুন এখানে এই কথাটা ডাই, ডিটা ক্যাপিটাল, আইটা কিন্তু স্মল, যেটা আমার মনে হচ্ছে ফ্রম দিস প্রিন্ট আউট। এবার এটা অরিজিনাল স্যাম্পল হলে আমি এই গ্যাপটা বুঝতে পারতাম, যেটা আমি এখানে বুঝতে পারছি না। বুঝতে পারছেন? কাজেই এটা কোনো একটা জায়গাতে একটা স্লাইট স্টেট অফ মানে কি বলবো, একটু হয়তো উনি ডিস্টার্ব ছিলেন কোনো একটা কারণে, হিস্টোরিক্যাল ক্যারেক্টার যিনি এটা লিখেছেন, যার জন্য সেই মুহূর্তে হয়তো উনি অ্যাংশাস ছিলেন কোনো একটা কিছু এখনই করতে হবে, আবার তার সঙ্গে সঙ্গে অন্য মানে মাল্টিপল থটস ওনার মধ্যে, যেটা হয়তো এই ভেরিয়েশনটাকে মানে আপনি এখানে যে লক্ষণগুলো বলছেন, মানে প্রথম যে চিঠিটা স্মল যেটা আছে, হ্যাঁ, সেইখানেও তো কিঞ্চিত মানে ওই আপনার একই রকম চলে আসছে। সেটা মানে কোন অ্যাসপেক্টটা বলুন, কোন এই যে আপনি বলছেন যে মাল্টিপল মার প্রতি মাতৃভূমা, এটা একটা তো মিল চলে আসছে। হ্যাঁ, মিল তো হবে যদি সেম ইন্ডিভিজুয়াল হন, উনি যদি হন, ব্যক্তি যদি সেম হন, তাহলে তো তার সেই ট্রেডটা থাকবে। দেখুন সময়ের সঙ্গে সঙ্গে অনেক রকমের পরিবর্তন আসে, সেটা ঠিকই, কিন্তু মানুষের যে বেসিক যে ক্যারেক্টারিস্টিক বা যে ক্যারেক্টারিস্টিক নিয়ে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এবং তার জীবনে এগিয়ে গেছেন, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু তার মধ্যে থাকবে। বেসিক গুলোর মধ্যে ভেরিয়েশন টা হচ্ছে নর্মাল, যেটা সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে কিছু ভেরিয়েশন আসবে, বেশ, সেটা নর্মাল। কাজেই আপনি ওটার সঙ্গে এটার মিল তো ডেফিনেটলি আপনি পাবেন। আপনি ওখানে যা দেখেছেন, এখানে যা দেখেছেন, সেটার মধ্যে আপনি মিল পাবেন। তো আমি এই স্যাম্পলটা অতটুকু করেই পড়েছি, এবং নিচে এখানে উনি আবার হিন্দিতেও লিখেছেন। কাজেই এখানে এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে উনি, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, মানে উনি একটা কিছু বলেছেন এবং যেটা উনি চান যে সকলে জানুক, বা এটা উনি সকলকে একটা কনভিকশনের সঙ্গে উনি একটা স্টেটমেন্ট বা একটা কথা উনি বলেছেন যে আমি এটা বললাম, এটা তোমরা জানো, এটাকে তোমরা ফলো করো। সো বেসিক্যালি উনার লেখার মধ্যে, এবং সব যখন ক্যাপিটালে লিখেছেন, মানে এটা ডেফিনেটলি সামথিং উইচ ওয়াজ ভেরি আর্জেন্ট। আমরা তখনই কোনো কিছু পুরো ক্যাপিটালে লিখি যখন আমরা মনে করি যে আমরা যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে ভীষণ আর্জেন্ট। সেটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতো করে লিখবো না, ওটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, লাইক আ কমান্ড। সো ক্যাপিটাল লেখা একটা জায়গাতে গিয়ে ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এটা একটা কমান্ড, যেটা করা হচ্ছে, যে এটা করতে হবে, এটার একটা আর্জেন্সি আছে, এটার এগেইনস্টে একটা অ্যাকশন থাকবে, এটা কিছু লোককে বা কিছু বা কোনো একজন স্পেসিফিক ব্যক্তিকে বা সংস্থাকে এটা জানানো হচ্ছে, এটা বলা হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে। এটা কিন্তু এটাই সাজেস্ট করছে। লেখার স্যাম্পল এখানে আমি অনেক কিছু একটু আঁকিবুকি আমাকে করতে হয়েছে, কারণ আমরা মাপঝোপ করি বলে। তো এখানে যেটা আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে উনি যেভাবে লিখেছেন, প্রথমে মাই ডার্লিং, তো এটা যদি ধরুন উনি যদি মানে ব্যক্ত করতেন, মানে না লিখে যদি এটা উনি মুখে বলতেন, তাহলে উনি মাই ডার্লিং বলতেন না, উনি বলতেন মাই ডার্লিং, মানে যার সঙ্গে একটা এমফাসিস আছে, যেই এমফাসিসটা কিছু জিনিস ইন্ডিকেট করে। এবং উনার লেখার প্যাটার্নের থেকে যেটা আমি আবার বলছি, উনার মিডল জোনটা হচ্ছে মোস্টলি ডমিনেন্ট, মানে হিয়ার এন্ড নাও যে ব্যাপারটা আর কি, অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন, সেই পার্সোনালিটির সেই গুণটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে বেসিক্যালি একটা জিনিস হচ্ছে যে উনি উনার হাতের লেখা থেকে যে মার্জিন গুলো উনি রেখেছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে উনি ঠিক কারুর ইনস্ট্রাকশন ফলো করবার মতন ব্যক্তি সম্ভবত ছিলেন না। মানে উনি এমন একজন যিনি জানেন কি করতে হবে, এবং যেহেতু উনি জানেন কি করতে হবে, কাজে উনি কারুর ইনস্ট্রাকশনের অপেক্ষায় থাকতেন না।
উনি নিজের ইন্টেলিজেন্স, যেহেতু উনি অসম্ভব ইন্টেলিজেন্ট ছিলেন, নিজের ইন্টেলিজেন্স, নিজের अगेन ডিপ্লোমেসি, নিজের ক্ষমতা, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, এটার উপরে কিন্তু উনি ভীষণ নির্ভরশীল ছিলেন। কাজেই এখানে ওনার হাতের লেখার মধ্যে দিয়ে এটা ক্লিয়ারলি চলে আসছে। এখানে কিছু কিছু জায়গাতে ইঙ্ক মার্ক আবার আছে, যেটা ওই স্যাম্পলটাতেও ছিল, যে এখানে একটা ইঙ্ক মার্ক আছে। যদিও আমরা কন্টেন্ট নিয়ে বিশেষ পড়াশোনা করি না, কিন্তু একটা জিনিস আমি এখানে পয়েন্ট আউট করতে চাইবো, যে এখানে উনি একটা ইংরেজি লেখার মধ্যে, আপনি এখানে দুটো ডট দেখতে পাচ্ছেন, দুটো ডট রয়েছে অ্যান্ড এর এন এর উপরে। এটা ইংরেজিতে লেখা হয় না, এবং এখানে কোনো আই বা অন্য কিছু নেই, এটা শুধু একমাত্র জার্মানে লেখা হয়, এটাকে বলা হয় উবলাউট। আচ্ছা, কাজেই যেহেতু আমি জার্মান মানে জানি বলে, সেই জন্য আমি আপনাকে বলছি যে এটা আমি খুব আশ্চর্য হয়েছি এটা দেখে, যে একটা ইংরেজি লেখার মধ্যে এটা কেন আছে। একটা জিনিস আমরা যেটা পড়াশোনা করি গ্রাফোলজিতে, সেটাকে আমরা বলি টুইন ডটস। টুইন ডট মানে দুটো ডট পরপর, কিন্তু সেটা এরকম ডট হয় না, সেটা হচ্ছে দুটো অক্ষর পরপর থাকে, যার মধ্যে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে একটা ডট পাওয়া যায়, সেটার অন্য রেলেভেন্স। আর এটা যেটা দেখছি সেটা হচ্ছে যে নর্মাল ইংরেজি ভাষার মধ্যে একটা উবলাউট দেওয়া আছে। এবার যেহেতু উবলাউটটা কি একটু বলুন। উবলাউট হচ্ছে দুটো ডট একসঙ্গে। জার্মানে অ্যালফাবেটস গুলো একটু অন্যরকম ইংরেজির থেকে। জার্মানে অ্যালফাবেট, একটা এক্সট্রা অ্যালফাবেট আছে প্রথমত, এবং তার সঙ্গে সঙ্গে জার্মানের, ধরুন আমরা যেভাবে বলি ওখানে, ধরুন আমি যদি জার্মান যদি সেই অর্থেই বলি, ধরুন ফিউরার, ফিউরার মানে হচ্ছে হিটলারকে বলা হতো ফিউরার বা লিডার। ফিউরারে আপনি দেখবেন ইউ এর উপরে দুটো ডট দেওয়া থাকে, যখন ইংরেজিতে মানে থাকে তখন হয়তো আপনি পাবেন না, কিন্তু যে কোনো জার্মান আর্টিকেল বা ইয়ে যদি আপনি বার করেন, সেখানে দেখবেন দুখানা ডট থাকে, এর উপরে দুটো ডট থাকে, তারপর আরো অন্যান্য অক্ষরের উপর। উবলাউট মানে হচ্ছে ওই পার্টিকুলার লেটারটাকে এমফাসাইজ করা। আমরা যেরকম এবিসিডি বলি, ওরা বলে আহ বে সে ডে এ হা গি, এভাবে ওরা গে এটসেট্রা এভাবে ওরা বলে। কাজে ওদের উচ্চারণটাও আলাদা, আর ওদের উবলাউটের ব্যবহারটা আমি এখানে পার্টিকুলারলি, যেহেতু স্যাম্পলটা ছোট স্যাম্পল, কমপ্লিট নয়, কাজে আমি এখানে একবারই এটা নোটিস করেছি। এবার যদি এটা আরো বড় স্যাম্পল হতো বা আমি অরিজিনাল কিছু পেতাম, তাহলে আমি ডেফিনেটলি খোঁজার চেষ্টা করতাম যে আরো এরকম আছে কিনা। সো এটা আমি জানি না এটা কাকতালীয় কিনা, তবে আমি একটু মানে স্ট্রেঞ্জ এটা আমি পেলাম, যে একটা ইংরেজি লেখার মধ্যে উবলাউট, অ্যাটলিস্ট আমি নর্মাল স্যাম্পলস এরকম পাইনি কখনো। আর এছাড়া ছাড়া উনি যে খুব পেশেন্ট ছিলেন আমি সেটা বলবো না। উনার পেশেন্সের মধ্যে কিছু কিছু সময় বা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ওই হি ওয়াজ ইন আ হারি, মানে উনার কোনো একটা কিছু অ্যাচিভ করবার জন্য বা কোনো একটা কিছু করবার জন্য উনার একটু তাড়া ছিল। কাজেই উনার এখানে পেশেন্সটা অতটা সেভাবে প্রজেক্টেড হচ্ছে না, কিন্তু আবার অরিজিনাল স্যাম্পল হলে একটু বেটার করে বলতে পারতাম। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা অ্যাম্বিশন আমি এখানেও দেখতে পাচ্ছি, পার্সোনালিটি হিসেবে আমি দেখতে পাচ্ছি যেখানে উনার ডিপেন্ডেন্স অন্যদের প্রতি কেমন ছিল সেটা। আবার একটা জায়গাতে এখানে একটা ওভার রাইটিং আছে, এখানে দেখুন আপনি হয়তো ভাববেন এটা এফ, কিন্তু এটা কিন্তু এফ নয়, এটা বি। আমি যখন পরে কন্টেন্টটা পড়লাম তখন আমি দেখলাম এখানে লেখা আছে বার্ড। কাজেই এই যে লেখাটা, যেখানে বিটা অনেকটা নিচে নেমে আছে, এটা একটা এক্সট্রা ইঙ্ক। তো এবার এক্সট্রা ইঙ্ক যখন আমরা পড়াশোনা করি, তখন অরিজিনাল স্যাম্পলে আমরা তার পেস্টিনেসটা দেখি, আমরা দেখি যে কতটা ইঙ্ক ওখানে গেছে, কেন ইঙ্কটা গেছে, তো সেটার সঙ্গে অন্যগুলোকে কম্পেয়ার করি, তারপর আমরা দেখি। সো এই জিনিসগুলো ছিল। তবে উনার কয়েকটা লেটার দেখে আমার মনে হচ্ছে যে উনার মধ্যে কিন্তু আবার একটা এই সাইডও ছিল যেখানে উনি উইটি ছিলেন, একটা উইট হিউমার, একটা চট করে একটা কিছু চটজলের কিছুটা বলে দেওয়া, যেটা সকলকে পেপ আপ করে দেবে, এই ব্যাপারটাও কিন্তু উনার মধ্যে ছিল। এবার সেটা কিন্তু আমি এখানে ক্লিয়ারলি উনার লেখায় বুঝতে পারছি। উনি অসম্ভব ইন্টেলিজেন্ট ছিলেন, আমি থার্ড টাইম আজকে এখন বললাম, এটা ওনার হাতের লেখা আছে। ডেফিনেটলি উনি যদি কোনো এডুকেশন লাইনে থেকে থাকেন, যদি কোনো একাডেমিশিয়ান হয়ে থাকেন, তাহলে বলবো যে উনি টেকনিক্যাল সাবজেক্টস বা অঙ্ক এই ধরনের সাবজেক্টে ডেফিনেটলি খুব ভালো ছিলেন। এটা ওনার লেখার থেকে আমি পাচ্ছি এখানে।
আচ্ছা, এছাড়া যেগুলো আমি এখানে পেয়েছি সেটা হচ্ছে উনার এখানে 96খানা ওয়ার্ড আছে, আমি 96খানা ওয়ার্ডই এখানে একমাত্র পড়তে পেরেছি। সেখানে আমি দেখেছি যে উনার লেখাটা মোটামুটি বি জোনের মধ্যে, আমরা জোনগুলো মেজার করি, বি জোনের মধ্যে। বি জোনের লোকেরা নর্মালি প্রেজেন্ট আর ফিউচারের সম্বন্ধে চিন্তা করে, আর অন্য জোনস আছে যেখানে লোকে পাস্ট এবং প্রেজেন্ট বা শুধু পাস্ট সেখানে থাকে। আবার কেউ কেউ তারা শুধু মানে ফিউচারই ভাবে, তারা আজকে কি করলো সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু ফিউচারই ভাবে। উনারটা হচ্ছে যে ইটস এ কম্বিনেশন অফ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, মানে আজকেরটা আজকে করব এবং কালকে কিন্তু কি ওটাও করব, এই ব্যাপারটা কিন্তু উনার মধ্যে ডেফিনেটলি ছিল। বলে তো অনেক কিছুই গেলাম, কিন্তু আপনার হিস্টোরিক্যাল ক্যারেক্টার সাথে কতটা মিললো সেটার ক্ল্যারিটি পেলাম না এখনো। আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অবাক হয়ে গেলাম, প্রায় 70% সেই চরিত্রের সঙ্গে পুরো মিলে গেল যেটা উনি বললেন। এখন আমাদের সেই মানুষটি যার কথা, যে বিতর্কিত সেই চরিত্র, কে সেই মানুষটি? সুভাষচন্দ্র বসু। আমরা যার এখন, কি বলছেন আপনি, আমরা যার এতক্ষণ মানে করলাম, এত কথাবার্তা বললাম, এত কিছু, দুটো স্যাম্পল আমি দিয়েছিলাম। একটা স্যাম্পল হচ্ছে যেটা অরিজিনাল সুভাষচন্দ্র বসুর হাতের লেখা, এবং যে হাতের লেখা আমি ওনাকে পাঠিয়েছিলাম, যেহেতু প্রিন্ট আউট পাঠানো, আমার কাছে তো অরিজিনাল নেই, সেটা পাঠিয়েছিলাম। আর বিতর্কের তো শেষ নেই সুভাষচন্দ্রের জীবনে। আপনারা জানেন প্লেন ক্র্যাশ হয়নি, পরে দেখা যাচ্ছে, তারপর বলা হচ্ছে তিনি চলে আসছেন নাকি উত্তর ভারতের ফৈজাবাদ বা এইসব জায়গায়, নানান জায়গায় চলে আসছেন। তো সেই মানুষটার আবার একটা, যেটা নাকি সব থেকে ক্রিটিক্যাল, তার স্মল লেটারটা আমার কাছে ছিল। আমি স্মল লেটারটা দিইনি, কারণ গ্রাফোলজি একটু পড়ে যেটা হয়েছে, যে ক্যাপিটাল লেটারটা মানে করা খুব মানে কষ্টসাধ্য ব্যাপার, তাই আমি ওনাকে ওই ক্যাপিটাল লেটারটাই দিয়েছিলাম। এবং উনি দেখলাম যে উনিও সম্ভাবনার একটা দিক তুলে ধরলেন, যে এটাও হচ্ছে যে হতে পারে যে সেই মানুষটারই আরেকটা স্টেজ, উনি এটা বললেন আমার কাছে। এবার এতটা অ্যাকুরেট কি করে হওয়া যায় মাত্র দুটো স্যাম্পল দিয়ে? প্রথমত তো আমি হতভম্ব যে আপনি এমন একজন ব্যক্তির, মানে হিস্টোরিক্যাল ক্যারেক্টার হিসেবে আমি ইমাজিন করিনি যে এমন একজন মহান ব্যক্তির হাতের লেখা আপনি আমার হাতে তুলে ধরবেন। আমার তো এটাও মানে ধারণার বাইরে যে আমি সেই ক্যাপাবিলিটি রাখি যে আমার এমন একজন ব্যক্তির হাতের লেখা আমি অ্যানালাইজ করব, মানে এটা আমার অ্যাকচুয়ালি কি বলবো, এটা আমার মানে ভাবের ঊর্ধ্বে আর কি। এটা আমার মানে কি বলবো, আমি আশাতীত, এটাই বলতে পারি। তবে অশেষ ধন্যবাদ এই অপরচুনিটির জন্য, যে আমি ওনার হাতের লেখা আজকে পড়তে পারলাম, অ্যানালাইজ করতে পারলাম, যার জন্য আমার এই অ্যানালিসিস যেন শেষই হচ্ছিল না, এত কিছু বেরোচ্ছিল, এত কিছু ওনার সম্বন্ধে। আপনি যখন বললেন যে এর মধ্যে বেশ কিছুটা মিলেছে, তাও আবার প্রিন্ট আউট দেখে, অরিজিনাল না দেখে, তাহলে তো গ্রাফোলজি তাহলে নিশ্চয়ই একটা সার্টেন জায়গাতে আছে। মানে আমার সত্যি অবাক লাগছিল যেটা উনি বললেন প্রথমেই, আমি যখন এলাম উনি বললেন যে এই মানুষটার মধ্যে একটা অসাধারণ ইন্টেলিজেন্ট মানুষ এবং লিডারশিপ দেওয়ার তার ক্ষমতা রয়েছে, যেটা উনি প্রথমেই বললেন। এবং অনেক কিছু, প্রায় 70 থেকে 80% প্রায় মিলে গেল। এখন হয়তো অরিজিনাল থাকলে হয়তো দেখা যেত 99% বা 98% বা 7% মিলে গেল, কারণ আমরা মাত্র দুটো স্যাম্পল আমি ওনার হাতে তুলে দিয়েছিলাম, এর বেশি না। এবার বাদবাকি আপনারা বিচার করবেন যে কেমন কি বৃত্তান্ত, কেমন লাগলো অনুষ্ঠান। এটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল, খুব একটা একজন গবেষক মাত্র করেছেন এটা নিয়ে, আর কেউ করেছেন বলে মানে তার স্টেট অফ মাইন্ড নিয়ে। তারা যেটা করেছিলেন যে দুটো হাতের লেখা এক লোকের কিনা। আমার সেটার থেকে বড় জরুরি ছিল যে মানুষটার মনস্তাত্ত্বিক অবস্থানটা কি এই দুটো স্টেজে, যদি এক হয়ে থাকে। কিন্তু
চন্দ্রাবলী ম্যাডাম বললেন যে একটা মানুষেরই দুটো স্টেজ হওয়ার পসিবিলিটি আছে, এটা উনি আমাকে লাইফ স্টেজ, হ্যাঁ এটা উনি বললেন আমাকে, এবং সেটা ক্যাপিটাল লেখা মানে লেটার থেকেই এলো, মানে উঠে এলো বিষয়টা। এবং সেই জায়গাটা মানে অন্তত আমার যেটা ধারণা ছিল গ্রাফোলজির প্রতি এতটা বিশ্বাস ছিল না, ছিল একটা কিছুটা ছিল, কিন্তু এতটা যে হতে পারে পারফেকশনের জায়গায়, এটা আমার কল্পনার বাইরে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবার কখনো চন্দ্রাবলী ম্যামকে আমি হাতে লিখে কিছু দেব না, কারণ আমার মানে কে চায় বলুন নিজের চরিত্রটা বেরিয়ে আসুক? সবাই তো সুবোধ বালক হয়েই থাকতে চায়, তা সুবোধ হয়েই থাকি। তো না শুধু তা কেন, দেখুন হাতের লেখা অ্যানালাইজ করা একটা জিনিস এবং নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনাটা আরেকটা জিনিস। কারণ আমি যখন আমি হাতের লেখার অ্যানালিসিস শুরু করি, আমার প্রথম স্যাম্পল হয় আমার নিজের স্যাম্পল, এবং নিজের হাতের লেখা নিজে অ্যানালাইজ করে নিজের মধ্যে সেই চেঞ্জগুলো এনে নিজের পার্সোনালিটিটাকে বদলানো, ইমপ্রুভমেন্টের জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, সেটা আমার মানে বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু আমি সেটা নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি অন্য কাউকে কোনো কিছু বলার আগে, এবং তার পজিটিভ চেঞ্জটা আমি নিজে দেখেছি, উপভোগ করেছি, এবং আজকে হয়তো সেই পজিটিভ চেঞ্জটা করতে পেরেছি বলে আজকে আপনি আমার সঙ্গে আলোচনায় আসতে পেরেছেন। এমন একজন মানে ওয়ার্ল্ড লিডার, কি বলবো, ওনার উপরে কেউ নেই, সেই ওয়ার্ল্ড লিডারের হাতের লেখা আপনি ভরসা করে আমার হাতে তুলে দিয়েছেন, এবং আপনি এক্সপেক্ট করেছেন যে আমি তার অ্যানালিসিস করব, এবং সেই অ্যানালিসিসে আপনি কোথাও না কোথাও স্যাটিসফাইড। কাজে এই পুরো প্রাপ্তিটা কিন্তু বা এই পুরো অ্যাচিভমেন্টটা এই জন্যই সম্ভব হয়েছে কারণ আমি নিজেকে সেই জায়গাটা থেকে আনতে পেরেছি একটা ইমপ্রুভমেন্টের জায়গায়, সেটার পেছনেও আছে গ্রাফোলজি। কাজেই আমি যেহেতু নিজে একজন লিভিং এক্সাম্পল, তাই আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে গ্রাফোলজি একটি অসাধারণ সাবজেক্ট, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, এবং অনেকটা দায়িত্ব নিয়েও করতে হয়, কারণ আরেকজন মানুষের পজিটিভিটিটাকে জেনারেট করা বা অ্যাজ আ গ্রাফোলজিস্ট যদি আমি হেল্প করতে পারি, তাহলে এর থেকে আর বড় কি হবে বলুন? এমন একটা স্কিল যেটা দিয়ে মাত্র হাতের লেখা এবং হাতের লেখার কন্টিনিউইটির মাধ্যমে এই পজিটিভ চেঞ্জগুলোকে আনা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত নিখুঁতভাবে একটা অ্যানালাইসিস করেছেন, মানে 7 দিন ধরে আপনি এটা করেছেন, করার পর বলেছেন আমাকে আসতে। থ্যাংক ইউ ম্যাম। আমি আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।